দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব উদ্দাম তারুণ্য আগামীর বাংলাদেশ এই বিষয়ে। আজ আমরা তিনজন অতিথিকে স্টুডিওতে ডেকেছি। মজার বিষয় হচ্ছে যাদেরকে আমরা স্টুডিওতে ডেকেছি তাদের একটা গল্প আছে। হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের একটা ভিডিও দেখেছেন। তিন বন্ধু গত 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিল। কার্জন হল দেখতে গিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বহিরাগত হয়, তাদেরকে ঢুকতে দেয়নি। এজন্য তাদের মন খারাপ হয়েছিল। তারই প্রেক্ষিতে তারা একটা ভিডিও করে এবং সেই ভিডিওতে তারা কনফিডেন্টলি বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা আবার আসব, তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে। এবং শেষ পর্যন্ত যখন খ ইউনিটের রেজাল্ট প্রকাশ হয়েছে, 3 বন্ধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সেই 3 জনকেই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার হাতের বাঁ পাশেই আছেন মোহাম্মদ আশিকুর রহমান আফফান, মেধা তালিকায় 1463তম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তারপরেই আছেন জাবেদ আলী অপু, তিনি মেধা তালিকায় 399তম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমার সর্ববামে রয়েছেন মঈন জিসান, যিনি মেধা তালিকায় 36তম। 3 জনকেই আমাদের দেশ ভাবনায় স্বাগত। ধন্যবাদ। যেটি আমি প্রথমে বলছিলাম, যেটা খুবই ইন্টারেস্টিং এবং ইয়াংদের জন্য বা তরুণদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের এই কনফিডেন্ট লেভেল কিভাবে তৈরি হলো যে আমরা 3 জনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? ওই দিনের গল্পটা আসলে কি ছিল? ফার্স্ট অফ অল, কনফিডেন্স লেভেল কীভাবে তৈরি হলো এটা আসি। যদি বলি, যখন থেকে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশন জার্নি বা অ্যাডমিশন সিজন শুরু হয়, আমরা শুরু থেকে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম। অফলাইন অনলাইন কোচিংয়ে আমরা যুক্ত ছিলাম এবং নিয়মিত ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট টাইম পড়াশোনার টেবিলে আমরা দিয়েছি। তো যেহেতু আমরা ডেইলি বেসিসে পড়াশোনা করেছি, তো একটা কনফিডেন্স ছিল যে না, আমার এসে যাবে। যে বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় ভালো মার্ক ভালো নাম্বার আসতো। তো ওখান থেকে হচ্ছে কি আমার কনফিডেন্স চলে আসে যে না, যে আমরা 3 জনেই হয়তো 3 জনের রেজাল্ট যেহেতু আমরা 3 জন দেখেছি, যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেতে পারে। ওই দিন মানে কার্জন হলে কেন আসছিলেন ঘুরতে, যদি আফফান যদি বলেন? হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নিটা ছিল 3 থেকে 4 মাসের, অনেকটা বড়ই জার্নি বলা যায়। সো আমরা সকলে খুবই স্ট্রেস ছিলাম। 25শে জানুয়ারি আমরা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের পরীক্ষাটা দিয়েছিলাম। এরপরে টেনশন কাজ করতেছিল। আপনার যখন প্রিপারেশন ভালো হবে তখন কিন্তু টেনশনটা আরও বেশি কাজ করবে যে আমি চান্স পাবো কি পাবো না। এর প্রেক্ষিতে আমরা অনেক দিন যাবৎ আমরা নিজেরা গল্প করতেছিলাম যে না, একদিন স্বপ্নের ঢাবি ঘুরে আসা যাক। হঠাৎ করে কবে যাওয়া যায় সবার যখন টাইম মিলল, যে আমরা চিন্তা করলাম যে 1 ফেব্রুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাব এবং সেই অনুযায়ী ঘুরতে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা যখন যাই, আসরের দিকে হবে, আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ভাই ছিলেন। আমরা যখন কার্জনে ঢুকতে যাই, কারণ আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে হচ্ছে অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে কার্জন হল, সবথেকে সুন্দর জায়গা। সো স্বভাবতই আমরা ওইখানে গিয়ে চিন্তা ভাবনা করছিলাম 3 বন্ধু যেহেতু আসছি, আমাদের স্মৃতি হিসেবে কিছু ছবি তুলবো বা ঘুরবো, আড্ডা দিব, সুন্দর একটা বিকেল কাটাবো। কিন্তু ওইখানে রেস্ট্রিকশন ছিল যে বহিরাগত ঢুকতে দেওয়া যাবে না ওই দিন। সো আমরা তো পরীক্ষা দিয়েছিলাম, আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ছিল। আমরা 3 জনই হচ্ছে একটা কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম। সো আমরা একে অপরকে চিনি ভালোভাবে। এখন আমাদের একটা কনফিডেন্স ছিল এবং এর প্রেক্ষিতে হালকা খারাপ লাগা কাজ করছে। তার মানে এই না যে ভাইয়াদের প্রতি খারাপ লাগা কাজ করছে। আমি ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই, যেমন একটি ক্যাম্পাস, এটা হচ্ছে ছাত্রদের জন্যই, বহিরাগত আসবে না, এটাই স্বাভাবিক। আমরা আমাদের ক্যাম্পাসের প্রতি কোনো ক্ষোভ নাই। আমরা নিজেদের একটা হালকা জিদ কাজ করছে যে না, আজকে ঢুকতে দেয় না, ঢুকবো না ঢাবিতে। পরীক্ষা যেহেতু দিয়েছি, ইনশাল্লাহ ছাত্র হিসেবে ঢুকবো। হঠাৎ করে অনেকটা আমার প্ল্যানিংয়ে ভিডিওটা করেছিলাম, যে স্মৃতি হিসেবে রেখেছিলাম। অপু হচ্ছে ভিডিওতে আসতে চায় না, আমি হচ্ছে জোর করে ওকে নিয়ে আসছি যে আসো তুমি, আমরা করে রাখি, যখন রেজাল্ট যেদিন দিবে যদি 3 জনের চান্স হয় তখন হচ্ছে ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আমরা পোস্ট করব। 3 বন্ধুর মধ্যে কি অপু একটু লাজুক নাকি বেশি? একটু চুপচাপ। হ্যাঁ। তো তোমাকে যখন বললো যে মানে ভিডিওটা আমরা করব, অপুর কি ছিল, কি চিন্তা ছিল? আমার চিন্তা ছিল যে এখনও তো রেজাল্টটা দেয় নাই বা এতটাও কনফিডেন্স না যে আমি ঢাবিতেই চান্স পাবো, যে করি। তারপরে বন্ধু বলছে, তাহলে আমিও রাজি ছিলাম। তো আমিও ভিডিওতে বলছি যে 1 ফেব্রুয়ারি যে আসছে, আমরা ইনশাল্লাহ ঢাবিতেই পড়বো। আমরা এই লক্ষ্যে আমরা এগিয়ে গিয়েছিলাম। যে আচ্ছা, ভিডিও তো করলা ধরো ফেব্রুয়ারির 1 তারিখে। হ্যাঁ।
আর রেজাল্ট দিল কত তারিখ? মার্চের 6 তারিখে। মার্চের 6 তারিখ। হ্যাঁ, 1 মাস। তো এই যে মাঝখানের যে সময়টা, এই ভিডিওটা নিয়ে তখন কি চিন্তা ছিল যে আচ্ছা এরকম হয় না যে আচ্ছা আল্লাহ যদি চান্স না পাই? ভিডিওটা ছিল আমার কাছে। আচ্ছা। আর মুইন সবসময় টপার ছিল আমাদের কোচিংয়ের। আমি ওই দিনকার সব ছবিগুলো ওকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, বাট এক্সেপ্ট এই ভিডিওটা ছাড়া। আমি বলছি যেহেতু মামা আমার পরীক্ষা অ্যাভারেজ হয়েছে এবং আমার প্রেডিকশন মোটামুটি ভালো হয়, আমি বলছিলাম আমার হচ্ছে নম্বর আসবে 59 +-2। আচ্ছা। এরকম বলছিলাম যে আমার চান্স পাওয়াটা খুব হবে, যে পাইলেও পাইতে পারি, বাট আমি শিওর না তোরা দুজন পাবি, এজন্য ভিডিওটা দিলাম না, যেহেতু আমার করা, আমি যদি চান্স না পাই মানিজ্যদের একটা ব্যাপার সেবার আছে, সো আমি ভিডিওটা দেই নাই। ইভেন আমার ফোনে এখনও ভিডিওটা আছে ডেট সহ, কবে করেছিলাম। তারপর হচ্ছে যখন চান্স পাই, আমি আমার রেজাল্টটা জানতে পারি ইফতারির আধা ঘন্টা পরে, যখন তারপর হঠাৎ করে মাথায় আসলো না ভিডিওটা তো এখন ছাড়া যায়, মোটামুটি আমার ফেসবুক থেকেই ছাড়ি, পরবর্তীতে এটা মোটামুটি বলা যায় ভাইরালই হয়, ইতিমধ্যে হচ্ছে 2 মিলিয়ন ভিউ হয়। এই প্রেক্ষিতে এই হচ্ছে ভিডিওর গল্পটা। কনফিডেন্টের যেটা হয় যে এই কোচিংয়ে যখন একসাথে কোচিং করা হয় তখন তো একজন একজনের সাথে একটা সম্পর্ক থাকে। কোচিংয়ে আসার পরে তোমাদের বন্ধুত্বটা কিভাবে তৈরি হলো? আমাদের বন্ধুত্বটা তৈরি হচ্ছিল যে আমাদের কোচিংয়ে একটা স্পেশাল বেসের ক্লাস হতো আর কি, যে 6-7 ঘন্টার মতো এতটা স্পেনে এতটা সময় আমরা 3 জন একসাথে কাটিয়েছি। সেখান থেকে আমরা 2জন একসাথে বসতাম, আমাদেরকে বসতে দিত না, কারণ আমরা শয়তানি করতাম, অনেক কথা বলতাম, স্যারদের ডিস্টার্ব হতো আর কি। তারপরে এইভাবে আস্তে আস্তে বন্ধু হয়ে। আচ্ছা, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা এত বেশি দুষ্টুমি করেছি যে ফার্স্ট যখন স্পেশাল ব্যাচের ক্লাস টিচার ঢুকছেন, ওই দিন আমাদের ক্লাস থেকে অর্ধেক ক্লাস করে টিচার বের হয়ে গেছেন, আমাদের ক্লাস আর উনি করাবেন না। আচ্ছা। তো যখন হচ্ছে গিয়ে রেজাল্ট দিচ্ছেন, আমরা হচ্ছে গিয়ে আমাদের কোচিংয়ের যে হচ্ছে আমাদের পরিচালক ভাই, ওনাকে আমি কল দিয়েছি, আমি নাম বলি নেই, বলছি ভাইয়া কে বলেন তো, বলে যে জিসান তুমি কল দিছো, সবগুলো যেগুলো তোমরা দুষ্টুমি করে সবগুলো চান্স পাইছো, তাই না? মানে এইভাবে ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে। তাহলে এখন কি মানে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে মেধার চাইতে দুষ্টুমি বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই। অবশ্যই না, অবশ্যই পরিশ্রম লাগবে ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে। তবে দুষ্টুমির একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা বাসায় মোরলেস পড়তাম, তো যখন একসাথে থাকতাম তখন দুষ্টুমি আমরা করতাম, কারণ হচ্ছে একঘেয়েমি কাজ করতে বাসায় পড়ালেখায় একটা যদি আমরা বলি যে ডিপ্রেশনও অনেক সময় অনেকে ডিপ্রেসড হয়ে যায়। তো যদি বলেন যে এটা মাইন্ড রিফ্রেশমেন্ট করার একটা সময় ছিল হচ্ছে গিয়ে আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, পড়ালেখার চেয়েও এখানে আমাদের বেশি ফোকাস থাকতে হচ্ছে গিয়ে যে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, নিজেদের মাইন্ডটা আরও ফ্রেশ করে নেওয়া, যাতে বাসায় যে আবার মানে ফ্রি মাইন্ডে পড়তে পারি, কোনো বাড়তি টাইম অন্য কোথাও আর দেয়া না লাগে। আমি একটু অ্যাড করতে চাই, আমাদের একটা গ্রুপ ছিল, যেই গ্রুপে আমরা ডেইলি অন এ বেসিস 1.5 থেকে 2 ঘন্টা ডিসকাশন করতাম, কেউ সাধারণ জ্ঞান নিয়ে, কেউ ইংলিশ নিয়ে, যে অনলাইনে সময় কাটাইতেছি, নষ্ট হইতে পারে। সমস্যা হতো মানে আমার একটা টপিকে প্রবলেম, তো আমি ওইটা নিয়ে ডিসকাস করতাম, তো আমাদের হয়ে যেত, অত ঝামেলা হতো না। অনেকের আছে না যে অ্যাডমিশন টাইমে একা একা হয়ে যায়, কষ্ট অনেকবার, আমাদের ব্যাপারটা ছিল না। আমাদের টিচারদের কাছে খুব কম যাওয়া লাগছে, আমরা নিজেরাই নিজেদের সমাধান করে ফেলতাম। ভাবে যে এক্সামগুলা আমি মানে গ্রুপে অনেক এক্সাম সাপ্লাই করতাম, ওরা বিরক্ত হয়ে যেত আমার এক্সাম থেকে। অনলাইন পৃথিবীর যত এক্সাম আছে, যত জিকে এক্সাম আছে, সবগুলা এসে লিংক দিতে যেত এক্সাম দিই। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে ওদের কথা শুনে মনে হচ্ছে আমি টপারদের সাথে বসে আছি, আচ্ছা, বাট এটা একদমই না। এখানে যারা ভিডিওটা দেখবেন মধ্যবিত্ত স্টুডেন্ট আমি বলা যায়, টপার না, বাট মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট। আমি যদি আমার বন্ধু জিসানের কথা থেকে শুরু করি, সে হচ্ছে 2023 এইচএসসিতে ফেল করছে। আচ্ছা। আমার বন্ধু অপু কখনো হচ্ছে প্লাস পায় নাই। আচ্ছা। আর আমি এতটাই ফাঁকিবাজ, আমি জাস্ট একটা আম্মুর কথা শুনলেই বুঝতে পারবেন। আম্মুকে যখন বলি আম্মু অ্যাডমিশন পিরিয়ড চলতেছে, মোটামুটি পড়তেছি, আমার আম্মু বলছে বাবা তুমি একদিন বাসায় আসো। আমি বলি কেন? তুমি বাসায় এসে আমার সামনে বসে তুমি একদিন পড়বা, আমি দেখবো। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। না, এটা মানে সব গার্জিয়ানে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম ওই একই, বাবা মা আমরা যদি পড়িও মানে বাইরে গিয়ে পড়লাম না কি করলাম, তাদের সবসময় হয়তো চিন্তা থাকে যে আমরা দুষ্টুমি করি। আচ্ছা, দর্শকদের জন্য বলতে চাই যে শুধুমাত্র মেধা বলতে আমরা যেটা বুঝি যে অনেক পড়াশোনা করবে, অনেক ভালো রেজাল্ট করবে এবং তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, বিষয়টা এরকম না। আমরা আজকের যারা অতিথি তাদের গল্প শুনে এই বিষয়টা ভালো লাগছে যে একজন এইচএসসিতে ফেল করেছে এবং সে এখন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় 36।
আমি এই জিসানের কাছ থেকে শুনতে চাই। জিসান, তোমার এই গল্পটা শুনতে চাই। তো আমি হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের শরীয়তপুরের গোসাইরহাট থেকে আসছি। আমার স্কুল ছিল ইদিলপুর পাইলট হাই স্কুল, যেটা মানে খুবই সুনামধন্য একটা স্কুল। তো ওখান থেকে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে গিয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজে ভর্তি হই। মোটামুটি হচ্ছে এই উচ্চ মাধ্যমিকে ভালো মতোই পড়াশোনা করি, বাট আনফর্চুনেটলি হচ্ছে গিয়ে 2023 সালের হচ্ছে ম্যাথে আমার ফেল চলে আসে। তো ফেল চলে আসার পরে তো স্বাভাবিকভাবেই ডিপ্রেশন আমার মানে ঘাড়ে চেপে বসলো। কিন্তু আমার বাবা মা, ওনাদেরকে উপরে আল্লাহ আছেন, তারপরে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা এতটাই সাপোর্টিভ ছিলেন যে এটা বলে বোঝানোর মতো না। আমি যে আপনাকে বলেছি আগেই যে আমি আমার মামার বাসাতে থেকে পড়াশোনা করেছি। মানে উনি আমার সাথে এমনভাবে বিহেভ করছে যে আমি যেন যুদ্ধ জয় করে আসছি, মানে ফিল করছি, এটা কোনো ঘটনাই না, এটা কোনো, উনি একবার বলেন নাই, মানে বলতো যে জীবনে কত কিছু হয়ে যায়, এটা তো একটা ফিল, এটা কোনো ব্যাপার না। মানে ওনারা মানে শারীরিকভাবে এতটা হেল্প করছে, আমার মনে হয় না আমি কোনো দিন এইচএসসিতে ফিল করেছি। আমার মনে হয়েছে না আচ্ছা আমি আবার কামব্যাক দিব, মানে সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে, এটা কোনো ব্যাপার না। আমার এখনও পর্যন্ত ওইটাকে কোনো মেজর কোনো ঘটনা মনে হয়নি। না, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তো আমাদের কমন চরিত্র হচ্ছে যে কেউ যদি ফেল করে, বাবা মা, বন্ধু বান্ধব, কারো কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না, হয়তো 2-3 দিন বাসায় ঢোকা যায় না, অথবা রুম আটকায় বসে কান্নাকাটি করতে হয়। সেইখানে বাবা মা তোমাকে কোনো কিছু বলেই না এবং সাপোর্টিভলি বলছে যে তুমি পরবর্তীতে ভালো করবা, এবং সেটা তো ধরো আজকের প্রমাণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে মেধা তালিকায় তুমি 36। জানি, এটা তো খুবই ইন্টারেস্টিং। এটা যে কারোর জন্য অনুপ্রেরণা হইতে পারে আর কি। আর অপুর একটা গল্প, আমরা যখন স্টুডিওতে আসার আগে কথা বলছিলাম, বা অপুর বন্ধু আফফান বলছিল যে তোমার এই ক্যারিয়ারে ম্যাট্রিক ইন্টার কোথাও A+ নাই। তো এইটা কি তোমাকে কখনো ভুগিয়েছে কিনা? ভুগিয়েছে বলতে আমার ফ্যামিলিও সাপোর্টিভ ছিল। আমার বাবা মানে এতটাই ছিল যে তোমাকে পড়াশোনা করতে হবে, রেজাল্ট যাই হোক তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে তোমার উপর যে তুমি অবশ্যই পারবা। যে আমি এসএসসি পরীক্ষায় দিয়েছি, যে সবাই ভাবছিল যে আমি A+ পাই নাই, এসএসসিতেও পাই নাই, কিন্তু আমার বাবা আমাকে কিছুই বলে নাই, বলছে যে এগুলা কিছুই না, জীবনের একটা পথ, তুমি সামনে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় ভালো করবে, তোমার এই রেজাল্ট কোনো ম্যাটার করবে না, তুমি অবশ্যই সামনে ভালো কিছু করতে পারবে, কারণ তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে ভালো কিছু করার। সেই অনুপ্রেরণায় আমি মানে আমাদের প্রতি আমাদের নিজেদের না যতটা বিশ্বাস, আমার মনে হয় যে আমাদের বাবা মা আমাদের প্রতি তার চেয়ে অনেক দৃঢ় বিশ্বাস রাখে যে আমাদের ক্যাপাবিলিটির উপরে। বাহ, আফফানের মতামত কি? ধরো এই যে A+ যে সংস্কৃতি, হ্যাঁ, কিছু কিছু যে আমরা ভাইরাল ক্লিপস পাই না, কি আই এম A+ বা আই গট A+, আই এম না পেলে আমার জীবন বৃথা হয়ে যাবে। তো এই যে ট্যাবু, এটা তো অনকাইন্ড অফ একটা ট্যাবু রেজাল্টের ক্ষেত্রে, ছেলেপেলেদের ক্ষেত্রে। আফফানের মতামত কি, যে এই ট্যাবু থাকা উচিত কিনা? আপনি যদি 2024 সালের এইচএসসিতে A+-এর সংখ্যা চিন্তা করেন, এটা 1,50,000+। সকল পাবলিক ভার্সিটি মিলিয়ে ইনক্লুডিং বুয়েট, চুয়েট, রুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল স্বনামধন্য প্রতিষ্ঠানে সকল কিছু মিলিয়ে সর্বোচ্চ সিট হয়েছে 15 থেকে 20,000। আমি এই দায়ভারটা যেমন গার্ডিয়ানকে দিতে চাই, তেমন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দিতে চাই। তাদের যে A+-এর যে ক্যাটাগরি বা একটা A+-এর মাধ্যমে একটা শিক্ষার্থীকে যাচাই করার যে মানদণ্ড দাঁড় করিয়েছে, এটা আমার মতে সম্পূর্ণ ভিত্তিহীন। আর আমার জার্নিটা ছিল অনেকটা চ্যালেঞ্জিং। যেমন আমার সায়েন্স পড়তে ভালো লাগতো না। বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে বাংলাদেশের পেশা হচ্ছে 2টা, একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। আমি অনেকটা মুক্ত মনা, আমার উপরে কোনো কিছু চাপিয়ে দিলে আমি এটাকে নিতে পারি না। আমার লাইফ আমি হচ্ছে র্যাশনালি ডিসিশন নিব, অ্যান্ড আই হ্যাভ দ্য কনফিডেন্ট যে আমি নিজেকে চিনি। সক্রেটিসের একটা কথা আমি সবসময় আমার টেবিলেও লেখা, নো থাই সেলফ। সো ডাক্তার ইঞ্জিনিয়ারিং পেশাটা আমি কখনো চিন্তাই করি না ছোটোবেলা যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। ছোটো সময় যখন লিখতো যে ইয়োর এইম ইন লাইফ, আমি কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার লিখতাম না। হয়তো কখনো লিখতাম ক্রিকেটার লেখা বসে থাকতাম, লিখতে পারতাম না ছোটো যখন। এসএসসি পর্যন্ত সায়েন্সেই ছিলাম। এই এসএসসি পর্যন্ত হচ্ছে 5-এ, জেএসসিতে বলেন, এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছি। বাট এই সম্পূর্ণ ক্রেডিট আমার আম্মুর, আমার কোনো ক্রেডিট নাই। আমাকে মাইরা ধইরা পড়াইছে, এর জন্য আম্মু তোমাকে থ্যাংক ইউ। এবং এইচএসসির পর চিন্তা করলাম না, সায়েন্সে অনেক লেখাপড়া, আর আমি এটা ভালো লাগে না। আমি যেটা এনজয় করি আমি সেটা করব, এনজয় না করতে পারলে তো হয় না। আমার অনেক ফ্রেন্ড দেখছি ওদের হচ্ছে বাবা মার চাপে পড়ে করছে। আপনি দেখেন এইচএসসি পর্যন্ত যারা সায়েন্স পড়ছে, আই অ্যাপ্রিসিয়েট দেম। যাদের ক্যাপাবিলিটি আছে, ইয়োর চয়েস।
বাট যারা ফ্যামিলির চাপে পড়ে করে এদের আসলে খুবই কষ্টের মধ্যে যেতে হয়। আমি যতদূর দেখলাম অ্যাডমিশন পিরিয়ড অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, অনেকে ডিপ্রেশনে ভুগে লাস্ট মোমেন্টে এসে হচ্ছে বি ইউনিটে সুইচ করে। সো আমি ফ্যামিলির সাথে যুদ্ধ করেই হচ্ছে আমি ইন্টারে আর্টস নিয়েছি এবং মোটামুটি লেখাপড়া করছি, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমি একটু অ্যাড করি, এটা হচ্ছে আমার বাবা মা এখনও জানে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছিলাম, মানে ঢাবির রেজাল্ট পাবলিশ হওয়ার আগ পর্যন্ত। তো আমি আসলে ওইভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই না, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি হচ্ছে ওনাদের না জানাই মোটামুটি হচ্ছে গিয়ে বি ইউনিটের প্রিপারেশন নিয়েছি। যখন হচ্ছে সাস্টের এই ইউনিটের রেজাল্ট পাবলিশ হয়, তো মামা রেজাল্ট দেখে বলতেছে যে তোর তো সাস্টে ফেল আসছে, তুই ঢাবিতে এত ভালো করলি, তুই সাস্টে কেন ফেল আসে, তুই না বললি যে তুই ইঞ্জিনিয়ারিং। আমি এমনভাবে বলছি যে দুইটাই প্রিপারেশন নিতেছি, বাট হচ্ছে প্রিপারেশনটা একটু ভালো মতো নিতেছি। তো তখন ওনারা এই বুঝতে পারছে, এর আগে বুঝতেও পারে নাই যে আমি বলি নাই, আমি মানে যেটা ভালো লাগে না পড়াশোনা করতে, যেটার প্রতি আসলে ওই দিকে যাওয়া লাভ নাই, নিজের প্যাশন ফলো করা উচিত, আমি এটাই বলবো। আর ক্যারিয়ার অপরচুনিটিস বাবা মা যেটা নিয়ে চিন্তা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যাপারটা ওইটা না। সব জায়গায় ক্যারিয়ার অপরচুনিটিস আছে। আর যদি চিন্তা করেন পুরা বাংলাদেশের বিউরোক্রেসি থেকে সব কিছু কিন্তু হচ্ছে গিয়ে ডক্টর ইঞ্জিনিয়াররা খুবই কম আছে এই জায়গায়, যারা বি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বি ইউনিট বা কলা মানবিক বিজ্ঞান কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকেই বেশিরভাগ মানুষ যাচ্ছে। তো এখানে যে অপরচুনিটিস আছে, তো বাবা মাকে জাস্ট হচ্ছে গিয়ে চেঞ্জ হতে হবে, ওনাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, ওনাদের বুঝতে হবে। এখন এটাও হতে পারে, এখন 3 বন্ধুর তো ধরো রেজাল্টের ক্রম অনুসার 3 রকম হয়েছে, একই সাবজেক্টে পড়ার সুযোগ থাকবে না, আবার এরকম হতে পারে একই বিশ্ববিদ্যালয়ে নাও পড়তে পারো, তোমার হয়তো অন্য জায়গায় মেধা তালিকায় ভালো আসলো, সেখানে চলে যেতে পারে, কিন্তু তারপরও এই বন্ধুত্বের জায়গা থাকবে। আমরা এই বন্ধুত্ব নিয়ে আরও আলাপ করব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, দেশ ভাবনার এই আলোচনায় নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ দেশ ভাবনার আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মির্জা শাকেসেব সাকিব, আর আমরা আলোচনা করছি উদ্দাম তারুণ্য আগামীর বাংলাদেশ। 3 জন অতিথি আমাদের সাথে আছেন, চলুন তাদের সাথে আবারও যোগ দিই। আফান, আমরা তো এতক্ষণ ইউনিভার্সিটির চান্স পাওয়া, ভাইরাল ভিডিও, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবার একটু অন্য দিকে যেতে চাই, সেটা হচ্ছে তোমার পছন্দের কালার কি? কালো। কালো। আর বাকি বন্ধুদের? আমারও কালো। কালো। 2 বন্ধু? আমারও কালো। আমার মা এত বিরক্ত যে কালো কিছু যদি কিনে আনি তাইলে উনি মানে বলে যে এটা পুড়ে ফেল, মানে এত সবই কালো। আমার কেন? আমার শার্ট পাঞ্জাবি, আমার গেঞ্জি সবকিছু কালো। তার মানে 3 জনেরই কি মানে একই কালার পছন্দ? কালো কোইন্সিডেন্ট বলা যায়। এটা কোইন্সিডেন্ট, একদমই কোইন্সিডেন্ট আর কি। এরকম 3 জনের কি আর কোনো একক বিষয় আছে যে পছন্দ নিজেদের? তাহলে কিন্তু ভবিষ্যতে গন্ডগোল আছে। জানি না। আচ্ছা, এই জাবেদ বা অপুর পার্সোনালিটির জায়গা থেকে কাকে পছন্দ? ব্যক্তি, পার্সোনালিটি, এরকম কোনো একক ব্যক্তি আছে যার আদর্শকে নিজের জীবনে কাজে লাগাই বা মনে হয়? আমার আদর্শ বলতে আমার বড় ভাই আছে, নাম জামশেদ আলী দীপু, আমি তাকেই অনুসরণ করি। আর আমার বাবা আছে, আমার কাকা আছে, আমার পরিবারের সদস্যদের অনুসরণ করি, তাদের মতো হওয়ার চেষ্টা করি, ভালো ভদ্র। বাহ, এটা পরিবারে। আফান? আমার আদর্শ আমার বাবা। বাবা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আমার বাবা আপনাদের মতোই গণমাধ্যম কর্মী, বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকার উপজেলা প্রতিনিধি। আমি আমার আব্বুকে কখনো দেখি নাই অন্যায়ের সাথে আপোষ করতে। সেই দিক থেকে আমার আব্বু আমার অনুপ্রেরণা সর্বদাই। আমি চেষ্টা করি আমি আব্বুর মতো হওয়ার জন্য। যখন মানুষ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ, তখন আসলে গর্বে বুকটা ভরে যায়। এবং আমি ছোট থেকে চেষ্টা করছি যে আমি আমার বাবার মান সম্মানটা হচ্ছে আরও পুরো নিয়ে যাব যদি সুযোগ আসে, এবং আমি সবসময় বাবার মতো হওয়ার চেষ্টা করি। এবং পরিবারের বাহিরে? পরিবারের বাহিরে যদি বলা যায়, ক্রীড়া জগতের কথা বলা যায়, সাকিব আল হাসান। আমি ব্যক্তি সাকিব আল হাসান না, আমি হচ্ছে ক্রীড়াবিদ সাকিব আল হাসানের কথা বলতেছি। তার যে হচ্ছে হার না মানার
দৃঢ় মানসিকতা, যেহেতু আপনি হচ্ছে ক্রীড়া সাংবাদিক, আপনার সাথে এই বিষয়ে পরে আড্ডা হবে অনেক বিশদ। আমি তার ছোটোবেলা থেকে অনেক বড় ভক্ত ছিলাম। আমি দেখেছি যে সে বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়ালেও বাট মাঠে গিয়ে খেলে দিত, তখন সবার মুখ চুপ হয়ে যেত। আমি হচ্ছে এমনভাবে নিজের জীবনটাকে হচ্ছে নিয়ে যেতে চাচ্ছি যে কে কী বললো আই ডোন্ট কেয়ার, আই নো মাইসেলফ, এবং আমি আমার কাজটা করে যাব। বাহ বাহ। মইনের ক্ষেত্রে আইডল কোনো ব্যক্তি আইডল, ধরো বাবা মা পরিবার তো সবাই সবারই, এর বাইরে যদি আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো উনি আমাদের সবচেয়ে বড় আইডল। তারপরে এছাড়া যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আমি মিডল ইস্ট ওয়ার যুদ্ধ নিয়ে খুবই ইন্টারেস্টেড, আমি আগে থেকে ভিডিও দেখি। তো আমার হচ্ছে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, ওনার একটা বই আছে, সেটা হচ্ছে দ্য থর্ন অ্যান্ড দ্য কার্নেশন। তো ওই বইটা পড়ছি আর বিভিন্ন বই পড়ছি। তো ওনাদের আমার অনেক ভালো লাগে, যে মনে হয় যে না, যদি রিয়েল লাইফ যোদ্ধা, ওনারা আসলে রিয়েল লাইফ যোদ্ধা, স্বদেশপ্রেম, হিরো হিরো হিরো। হ্যাঁ, ওনাদের মতো স্বদেশপ্রেমে যাতে আমরা অনুপ্রাণিত হতে পারি, যে আসলে সামনে কোনো হোপ নাই, জিরো হোপ, যে ওনারা এত বড় একটা শক্তির সাথে যুদ্ধ করছেন, তারপরে হচ্ছে যুদ্ধ চালিয়ে যাইতেছেন। 24-এর বিপ্লবের সাথে অনেকটা সম্পৃক্ত, অনেকটা সম্পৃক্ত। আর তুমি তো বোধহয় মানে মিরপুর 14-তে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা নৈতিকতার দিক থেকে, যেমন কোটা আন্দোলনের বিরুদ্ধে আমি শুরু থেকেই ছিলাম, যদিও আমার কিন্তু মুক্তিযোদ্ধা কোটা ছিল। আমার 1463 সিরিয়ালে হয়তো ভালো সাবজেক্ট আসবে না, মানে বাবা মুক্তিযোদ্ধা? না, বাবা না, আমার নানা মুক্তিযোদ্ধা, ওই হিসাবে কোটা ছিল। বাট কখনো আমি এই কোটার ব্যবহার করতে চাই নাই, এবং শুরু থেকেই ছিলাম আমি। তারপর যা আপনারা সবাই জানেন, অবগত আছেন কি হয়েছে না হয়েছে, এটা অনেকটা মানবিকতার দিক থেকেই এগিয়ে আসা। এখান থেকে ক্রেডিট নেওয়ার কিছু নাই, আমি ওকে বারবার নিষেধ করছি তুমি এই টপিক উঠাবা না। না, এখন ধরো এই যে মানে আমাদের যে আজকের বিষয় উদ্দাম তারুণ্য আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তো আসলে তরুণদের ছাড়া কোনোভাবে আগাবে না। আমরা যে রাজনীতি বাংলাদেশে চলে, বা মানুষ তো এখন অনেকটা রাজনীতি বিমুখ হয়ে যায়, তোমাদের রাজনীতি নিয়ে কি ধরনের রাজনীতি বর্তমানে যে পরিস্থিতি, এটা আসলে হচ্ছে গিয়ে পুরো সাবকন্টিনেন্টেই একই ধরনের অবস্থা বলা যায়। পরিবারতন্ত্র আর হচ্ছে মিছিল, মিটিং, গ্যাঞ্জাম, হাঙ্গামা, এটা আসলে জেনজিদের কেউ আমার মনে হয় না পছন্দ করে। আমরা হচ্ছে যেটা চাই যে নীরব, এত ব্যানার পোস্টার এত কিছু থাকবে না, একটা শান্তি শৃঙ্খলাময়, যেটা ইউরোপে অনেকটা দেখা যায়। আমরা বলি না যে ইউরোপ কপি করার, বাট কিছু কিছু ক্ষেত্রে ওদের অনেক ভালো দিক আছে, ওইগুলা হচ্ছে কি আমরা ফলো করতে পারি, যে শান্তশিষ্ট রাজনীতি, যে মিছিলে না যে ওনার একটা উপকার করে দিই, যে ওইভাবে একটা আছে না নীরব রাজনীতি, ওই টাইপের রাজনীতিটা হচ্ছে গিয়ে মানুষ বেশি প্রেফার করতেছে। রাজনৈতিক যে দিকটা বাংলাদেশে দেখা যায় সচরাচর, বিশেষ করে ছাত্র রাজনীতির দিক থেকে, মানুষের রাজনীতির হাতে করে হয় কিন্তু হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে বাংলাদেশে অনেক বড় বড় ছাত্র সংগঠন আছে, তাদের মধ্যে আমার মনে হয় সিংহভাগেরই কোনো ম্যান্ডেট নাই। ইভেন আপনি যদি একদম মফস্বল থেকে চিন্তা করেন, তারা যে কিসের পিছনে ছুটছে তারা নিজেরাই জানে না। ইভেন তাদের কোনো নির্দিষ্ট কোনো ম্যান্ডেট নাই। তারা, আমার মনে হয় ছাত্র রাজনীতি করার জন্য ন্যূনতম কোনো যোগ্যতা থাকা উচিত। এটা বাংলাদেশের, এটা কি বলবো, বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে এখন যেভাবে রাজনীতি চলছে, বা বাংলাদেশে যে তথাগত রাজনীতি চলে, এটার তোমরা বিরুদ্ধে? বিরুদ্ধে না, আমরা হচ্ছে চাচ্ছি বাংলাদেশের সংস্কার প্রয়োজন, সংস্কার আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে দিয়ে গিয়েছি, অনেকটা তারা কন্ট্রোল করতো, এই 17 বছর পর হতে টাইম লাগবে। আমাদের হচ্ছে ডক্টর ইউনূস আছেন, অনেকটা রত্নের থেকে কম বললে হবে না। আমরা যদি তার উপরে বিশ্বাস রাখতে পারি, আমি আশা করি ডক্টর ইউনূস যদি আর কিছুদিন থাকে, ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। আপনি যদি বর্তমানে কিছু ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ড চিন্তা করবেন, আগে যে পেশি লড়াইটা ছিল এখন কিন্তু নাই। এখন আরেকজনকে ফাইট দিচ্ছে তাদের আদর্শ দিয়ে। আমি টিএসসিতে গিয়েছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠন তারা নিজেদের আদর্শ প্রচার করছে ভালো কাজের মাধ্যমে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, তারা বিভিন্নভাবে তাদের আদর্শ প্রচার করার চেষ্টা করছেন। আমরা এই ছাত্র রাজনীতির পক্ষে, এবং আমরা যেহেতু আন্দোলন করেছি, নিজেদের মধ্যে হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, যে না, আমরা যদি কখনো প্রয়োজন হয় দেশের প্রয়োজনে কাজ করব, দেশের মানুষের ভালোর জন্য কাজ করব। আমাদের মধ্যে মতামতের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে আপনি আমাকে ফিজিক্যালি হিট করতে পারবেন না। আমরা চাই মতামতের স্বাধীনতা। একদমই তাই। অপু চুপচাপ মানুষ, বলো রাজনীতি নিয়ে তোমার চিন্তা কি? রাজনীতি নিয়ে চিন্তা হচ্ছে যে আমার ততটা এত ভাবনা নাই রাজনীতি নিয়ে, কারণ আমি দূরে থাকতে পছন্দ করি এগুলা থেকে।
আমি আমার ইচ্ছা যে আমি দেশ নিয়ে কিছু করব, রাজনীতিতে না এসেও দেশে নিয়ে কিছু করা যায়, সেজন্য আমি সেই ভাবনায় এগোচ্ছি যে রাজনীতিতে আসতে হবে, সেটা তো ম্যান্ডেটরি না। আমার মতে হচ্ছে যে আপনি অন্য কিছু সাহায্য করেও, বিভিন্ন দেশের জন্য কাজ করেও আপনি দেশের জন্য কিছু করতে পারবেন, এটাই। রাজনীতিতে আসা যে ম্যান্ডেটরি সেটা না, কিন্তু রাজনীতিও গুরুত্বপূর্ণ, এটাও আমি মানি, বাট সবাই যে রাজনীতিতে যেতে হবে এটা ঠিক, এটা আমার কাছে প্রেফারেবল না। মানে রাজনীতিতে না গিয়েও দেশের জন্য কাজ করা। কিন্তু যে রাজনীতি, বা ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে গেলা, প্রথম দিন ক্লাসে গেলা বা হলে ওঠা নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়, তুমি একটা ক্যাম্পাসকে কিভাবে দেখতে চাও? একটা ক্যাম্পাসকে দেখতে চাই যে যে হলে সিট নেওয়ার জন্য যে বড় ভাই বা রাজনীতির সাথে যুক্ত হওয়া লাগে, এগুলা যাতে না থাকে, যে একজন ছাত্র তার যোগ্যতার ভিত্তিতে ক্যাম্পাসে একটা সিট পাবে, যে যে বড় ভাইয়ের সাথে হাঁটবে, রাজনীতিতে যুক্ত হবে, সেটা আমার কাছে ভালো লাগে না আর কি। যে এটা কেন হবে? একজন ছাত্র ভর্তি হয়েছে তার যোগ্যতা দিয়ে সিট পাবে। রাজনীতি হচ্ছে তার নিজের ইচ্ছা, সে যদি করবে, তাকে উপর জোরাজোরি করে তো কোনো লাভ হবে না। আমার মতে হচ্ছে যে রাজনীতি যার ইচ্ছা সে অবশ্যই করবে, কিন্তু জোরাজোরি করা যাবে না, এটাই। আর ছাত্রদের যাতে তার যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়, যে রাজনীতিতে যে যুক্ত আছে তার মানে তাকে দিতে হবে এমন না, যে তার যোগ্যতা আছে তার মানে সে পাবে, এটাই। কেমন ক্যাম্পাস দেখতে চাও? ক্যাম্পাস হচ্ছে গিয়ে ক্যাম্পাসে যাতে রাজনীতি সংস্কার তো প্রয়োজন, বাট রাজনীতি যাতে ক্যাম্পাসের মুখ্য বিষয় না হয়। আমরা আসছি পড়াশোনা করতে, হায়ার এডুকেশনের জন্য। আমাদের পড়াশোনার পাশাপাশি যদি আমরা সময় পাই, সুযোগ থাকে, অবশ্যই দেশের সংস্কারের বা দেশের প্রয়োজনে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটি সবসময় আন্দোলনের ছাত্ররা এগিয়ে আসছে। বাংলাদেশের ইতিহাস 52 থেকে শুরু করে এই পর্যন্ত ছাত্র দিয়ে যা হওয়ার হয়েছে। তো রাজনীতি অবশ্যই প্রয়োজন, বাট সেটা পড়ালেখার চেয়ে মুখ্য কোনোদিনও হতে পারে না। আমরা চাই যে পড়ালেখাটা মুখ্য হিসাবে থাকুক, তারপরে রাজনৈতিক যত কর্মকাণ্ড, যত কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো পাশাপাশি চলবে। আর হচ্ছে গিয়ে রাজনীতির জন্য যাতে, এই যে অপু বলল, যে একজন আরেকজনকে যাতে প্রেশারাইজ না করে, যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা না সে হলে বসে পড়াশোনা করবে, এটাই হচ্ছে গিয়ে আমার মতামত। আফফান, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি নাও হও, অন্য কোনো বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিভাবে দেখতে চাও? আমি ক্যাম্পাসটাকে দেখতে চাই হচ্ছে শিক্ষা থাকবে মূল, যেটা হচ্ছে শিক্ষা অর্জন করা হবে মুখ্য উদ্দেশ্য। রাজনীতি থাকা উচিত, এবং রাজনীতি না হলে দেশ চালানো সম্ভব না। এই বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে তারা দেশ চালাবে। রাজনৈতিক চর্চা ব্যতীত হঠাৎ করে গিয়ে আপনি বাংলাদেশের এত একটা পর্যায়ে বসে আপনি দেশকে পরিচালনা করতে পারবেন না। বাট অনেকের ইচ্ছা থাকে রাজনীতিতে জড়াবে না, ইটস ওকে, হিজ চয়েস। বাট রাজনীতি থাকা উচিত, কিন্তু এখানে আমাদের উচিত হবে মেধাবীদেরকে উদ্বুদ্ধ করা, যেমন রাজনীতিতে আসো। বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, মেধাবীরা কিন্তু এর থেকে দূরে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এই জায়গা কিন্তু ফাঁকা থাকছে না, জায়গাটা পূরণ হচ্ছে। যদি আপনি যোগ্য ব্যক্তিত্বের কাছে একটা নির্দিষ্ট জায়গা না থাকে, দেশ কিন্তু সঠিক পথে চলতে পারে না। আপনি দেখেন, ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমার সব থেকে কনসার্নের বিষয়টা হচ্ছে ইরেগুলার ছাত্র। ইভেন অনেকে চলতেছে ট্রোল, চাচা, দাদা, নানা। সো আমরা চাই রানিং স্টুডেন্ট থাকবে, রাজনীতি করবে। বড় ভাই কালচার এটা একদম প্রিফার করি না, সিনিয়র জুনিয়র একটা ভাইয়ের মতো থাকবে, বাট 5-6 বছরের গ্যাপ, এটা কখনো রাজনৈতিক একটি আদর্শ বা চর্চা হতে পারে না বলে আমি মনে করি। তিন বন্ধুর কনফ্লিক্টের জায়গা কি? সব তো মিল, কনফ্লিক্ট কোন জায়গায়? কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট আছে? হ্যাঁ, ওদের হচ্ছে সাবজেক্ট ম্যাটার, আমার ভার্সিটি ম্যাটার। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার মানে কোন সাবজেক্ট পাইলে পড়বো, মানে ফার্স্ট চয়েস কোন সাবজেক্ট? আমার হচ্ছে যখন প্রিপারেশন নেই, তখন আমার হচ্ছে গিয়ে মাথায় একটাই ছিল যে বিজ্ঞান থেকে হচ্ছে ঢাকা ভার্সিটির সায়েন্সের হচ্ছে গিয়ে লতে হচ্ছে 37টা সিট। আচ্ছা, টপ 50-র মধ্যে থাকলে হচ্ছে ল পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয়েছে 944টা সিট না, আমার সিট হচ্ছে 50টা, আমার টপ 50-এর ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এভাবে হচ্ছে। তুমি তো চাইলে ল পাবা। হ্যাঁ, এখন লয়াররা নাকি প্রচুর মিথ্যা কথা বলে। আমরা জানবো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, অপু কোন সাবজেক্ট টার্গেট আর কি? এখন আমার পজিশন অনুযায়ী আমার জন্য বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ভালো হবে আর কি, আমি সেই সাবজেক্টটাই আপাতত টার্গেট করি। কারণ এটা দ্বৈতবাদ হইল না, অপু কিন্তু পলিটিক্স পছন্দ করে না, কিন্তু সে তার চুজ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। কি কারণে? আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সে যে শুধু রাজনীতি নিয়ে আছে সেমনটা, পলিটিক্যাল সায়েন্সে সব বিষয়ে আছে, যে দেশের কাঠামো, দেশের ইনফ্রাস্ট্রাকচার, এগুলা নিয়ে ভাববা বা এগুলা নিয়ে কাজ করব, তাহলে একটা ভালো কিছু করা যাবে।
ভবিষ্যতে এটাই। রাফানের লাস্ট টার্গেট কি যদি ঢাকা আমার- ইউনিভার্সিটিতে অ্যাডমিট না হও? হচ্ছে ওদের অ্যাডমিশন জার্নি তো শেষ, ওরা ভালো একটা সাবজেক্ট পাবে। আমার অ্যাডমিশন জার্নি বলা যায় মাঝ পথে আছে, আমার সামনে আরও অপশন আছে। আমি আমার বেস্টটা ট্রাই করব, বাট আমার মনে হয় ঢাবিতেই পড়া হবে। কিন্তু তারপরে তো এই বন্ধুত্ব যেটা একটা কোচিংয়ের মধ্য দিয়ে তৈরি, তারপরে বিশ্ববিদ্যালয়ে একসাথে চান্স পাওয়া, বন্ধুত্বের পরবর্তী ধাপ কি হবে? যোগাযোগ অবশ্যই থাকবে, যোগাযোগ অবশ্যই থাকবে, এটা যে জায়গায় থাক। আফফান হচ্ছে গিয়ে আবার হচ্ছে আর্মির জন্য আইসিসবির জন্য ট্রাই করবে। ও যদি হয়ে যায় আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ থাকবে। এটা আমাদের একটা গ্রুপ আছে যে সেই গ্রুপে আমরা তিনজনই অ্যাক্টিভ আছি। আমরা সব সময় আমরা হচ্ছে কি অনলাইনে সব সময় মানে ওর যদি পটুয়াখালীও চলে যায়, ওর যদি লক্ষ্মীপুরে চলে, আমি ওখানে আমাদের ডেইলি অন্তত 5 মিনিট হলেও কথা হয়, কানেক্টেড থাকা হয়। মানে এখন তো যোগাযোগ মাধ্যম অনেক ইজি হয়েছে, যে কারণে সবাই সবার সাথে সমস্যা হয় না অত। আর্জেন্টিনাকে আর ব্রাজিলকে? আমি হচ্ছে ডাইহার্ড ব্রাজিল ফ্যান। আমি কোনো ক্লাবই না। যদি ব্রাজিলের প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলে আমি রিয়াল মাদ্রিদ করি, যদি ব্রাজিলের প্লেয়ার বার্সায় খেলে আমি বার্সেলোনা করি। অপুর ফুটবল নিয়ে কোনো প্যাশন? আমার হচ্ছে আমার ক্লাব হচ্ছে বার্সেলোনা, যেটাকে আমি মন থেকে ওন করি, আর হচ্ছে দেশ হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বার্সেলোনা হচ্ছে আমার মূল আর কি। আর্জেন্টিনার চেয়েও আমি বার্সেলোনাকে বেশি ওন করি। যে সময়ে ম্যাচ হবে আমি ওই সময়ে মানে ইভেন অ্যাডমিশন টাইমে রাত্র 2টা 3টা 4টা 5টা 6টা এমন কোনো সময় নাই যে ও ম্যাচ না দেখছে। ম্যাচ মানে ও লা লিগা থেকে বার্সেলোনার ম্যাচ হইলে অপু টেলিভিশনের সামনে ও পুরো অ্যাডমিশন টাইমে মানে যদি ওর টাইম ওয়েস্ট বলি, ও পুরাটা টাইম মানে শুধু খেলা দেখছে। বার্সেলোনা কি মেসির জন্য আগে যে মেসি ছিল নাকি? আমি যখন করি মেসি তো প্রায় শেষের দিকে, তারপরও একটা মন থেকে আসে না যে এই ক্লাবে আমার পছন্দ। আগে ছিল ইনিয়েস্তা, জাভি, এগুলো এদের আগের খেলাগুলো দেখছি না, কত ভালো খেলছে। মেসি, মূলত মেসিও আছে, বাট এদের খেলা দেখেও ভালো লাগছে। আর আমার ভাইও সাপোর্ট করে, আমি ভাই থেকে দেখি ও এটা তো ভালোই করি। তাহলে আফফানকে প্রশ্ন হচ্ছে, একজন ব্রাজিল, হ্যাঁ, একজন আর্জেন্টিনা, বাংলাদেশের রাজনীতিতে দুই দলের মানুষ নাকি এক জায়গায় বসতে পারে না। তো ব্রাজিল আর্জেন্টিনা এক জায়গায় থেকে বন্ধুত্ব হয়, এই যে কন্ট্রোভার্সিয়ারি একটা জায়গা, আবার এই যে একটা মিলের জায়গা, আমরা তো এরকম একটা সমাজ দেখতে চাই যেখানে জাত পাত মত ভিন্নতা থাকবে, কিন্তু বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে। অবশ্যই এটা আমাদের এইটার আইডিওলজি নিয়ে যদি একটু বলো। বিষয়টা হচ্ছে এখানে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমরা যদি নিজের আদর্শটাকে বেস্ট বলে মনে করি, আমার মনে হয় তখনই কন্ট্রোভার্সির সৃষ্টি হয়। আমরা মানুষ, এবং এটা এমন না যে সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো বিধান বা কিতাব এখানে ভুল থাকতে পারবে না। আমার নেতা যেটা বলে গেছে ওটাই রাইট। আমাদের মাঝে মেন্টালিটা হচ্ছে কি, আমরা যাকে আদর্শ হিসাবে মানি বা যাকে আইডল মনে ভাবি, তাকে আমরা একদম কষ্টি পাথরের মতো বিশ্বাস করি। আমাদের মনে হয় এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারি এবং বাংলাদেশের কথা চিন্তা করি, আপামর সাধারণ জনগণের কথা চিন্তা করি, তাহলে আমার মনে হয় এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আগামীর বাংলাদেশকে কোথায় দেখতে চাই? আগামীর বাংলাদেশকে আমি দেখতে চাই যে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে পৃথিবীর শীর্ষ দেশ হিসাবে আমি বাংলাদেশকে দেখতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি আছে, শুধু হচ্ছে গিয়ে আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। মানে আলাদা আলাদা মতবাদ থাকলেও, মতের পার্থক্য থাকলেও আমরা যাতে বৃহৎ স্বার্থের জন্য আমাদের একসাথে বিশ্ব দরবারে কাজ করতে পারি, দেশকে আগে নিয়ে যেতে পারি, এটা আমরা যদি নিশ্চিত করতে পারি, ইনশাআল্লাহ বেশি দেরি নেই আমরা হয়তো এক সময় অর্থনৈতিকভাবে হোক যেভাবে হোক আমরা বিশ্বের টপ একটা কান্ট্রিতে পরিণত হব। অপুর কাছে একই প্রশ্ন, আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবনা? আমার ভাবনা হচ্ছে যে দুর্নীতিমুক্ত হতে হবে, আর দেশের মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করা লাগবে। যদি একটা দেশ উন্নত হতে হয়, যে এখন আসে না যে একটা মাইন্ডসেট, সেই মতাদর্শ থেকে একটু উন্নতি করতে হবে। উন্নতি করলে আমাদের দেশ বিশ্ব দরবারে একটা মর্যাদাপূর্ণ স্থানে উপনীত হবে, এবং বাংলাদেশের সেই রিসোর্সেস আছে যে উন্নত দেশে পরিণত হওয়ার, বিশ্বের দরবারে একটা মর্যাদাপূর্ণ দেশ হওয়ার। আমার মত এটাই। আফফান, আগামীর বাংলাদেশে তরুণদের ভূমিকা কি হবে? আগামীর বাংলাদেশের সম্পূর্ণ ভবিষ্যৎটা তরুণদের উপর নির্ভরশীল বলা যায়। আমি আগামীর বাংলাদেশটাকে এমন জায়গায় দেখতে চাই যে পারস্পরিক নির্ভরশীলতা থাকবে পারস্পরিক দেশসমূহের মধ্যে, কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থে যেন আমরা সার্বভৌমত্বকে হুমকির মুখে না ফেলি।
আগামীর বাংলাদেশটা হবে সহযোগিতাপূর্ণ, পারস্পরিক একটা সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না। আমরা বৃহৎ স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করব। আমাদের দেশটা, ভূখণ্ডটা অনেক ছোট হতে পারে, বাট আপনি যদি ভৌগোলিকভাবে চিন্তা করেন আমরা কিন্তু কোনো অংশেই কম না। আপনি যদি উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার কথা চিন্তা করেন, ওদের যে যতটুকু ভূখণ্ড আমাদেরটা কিন্তু সেম। ওদের ভৌগোলিক যে অবস্থান সমুদ্র, আমাদের কিন্তু সমুদ্রটা আছে। আমাদের যে মানব সম্পদ আছে, এটা যদি আমরা কাজে লাগাতে পারি বলে আমি আশা করি বাংলাদেশটা ইনশাল্লাহ খুব দ্রুতই সুপার পাওয়ার না হতে পারলেও তার প্রতিযোগিতায় থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা তো এতক্ষণ অনেক সফলতার গল্প শুনলাম, নিজেদের চান্স পাওয়ার গল্প শুনলাম। এখন যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না, তাদের যে মন খারাপ হয় বা তাদের পরিবার, তাদের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাগুলোতে তোমার বন্ধুদের জন্য কি ধরনের সহানুভূতি? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত না। জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আর বিশ্ববিদ্যালয়, আর যদি বলি যে পেশাগত দিক থেকে বা অন্য দিক থেকে, বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়েও অনেক ভালোভাবে লাইফ লিড করা যায়, অনেক ক্যারিয়ার অপরচুনিটিস আছে। তো যারা একদম পাও নাই, এখন আমি মনে করি ডিজিটাল যুগ, তোমরা বিভিন্ন স্কিলস ডেভেলপ করতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে, তোমরা কাজ করতে পারো, ফ্রিল্যান্সিং আছে, অনেক তোমার হচ্ছে কি মুক্তভাবে নিজের ক্যারিয়ার করার অনেক অপশনস আছে, ওই দিকে যেতে পারো। আর বাবা মার উদ্দেশ্যে বলতে চাই, ছেলে মেয়ে যদি আপনারা যদি কনভিন্সড হন যে ছেলে মেয়ে পড়াশোনা করেছে অনেক, ওদের উপর কোনো কিছু চাপায় দিবেন না। আর যদি অনেক পড়াশোনা করে ব্যর্থ হয়, তার উপর কোনো সময় রাগারাগি করবেন না, তাকে আপনারা সমর্থন দিয়ে যাবেন। আমি মনে করি জীবনের কোনো না কোনো এক পর্যায়ে যে পড়াশোনা কাজে লাগবে, হয়তো এই অ্যাডমিশন ফেসে না, আরও 10 বছর পর, 10 বছর পর না হলে আরও 20 বছর পর। আমি মনে করি আল্লাহ কাউকে কোনো দিন ঠকান না। যদি কেউ নেক মনে, নেক নিয়াতে পরিশ্রম করে যায়, আল্লাহ এর প্রতিদান একদিন না একদিন দিবেনই। অপু? আমার ইচ্ছা যে আমার বন্ধু অনেকেই এখনও চান্স পায় নাই, যে মন খারাপ, তারা বলতে গেলে ডিপ্রেশনেই আছে, কিন্তু এখনও অনেক ইউনিভার্সিটি আছে। আমার বলবো যে নিজের উপর বিশ্বাস থাকা উচিত যে আমি পারবো, অবশ্যই। না পারলে এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু সামনে আরও ভালো কিছু অপেক্ষা করতে আছে। তো হতাশ হওয়া যাবে না আর কি। আমার বন্ধুর উদ্দেশ্যেই বলা যে কখনো হতাশ হবি না তোরা, ইনশাল্লাহ আল্লাহ তোদের জন্য সামনে ভালো কিছুই রাখছে, এখনও অনেক কিছু আছে, বিশ্বাস রাখ, তোরাই ভালো কিছু করবি। বিশ্ববিদ্যালয় কোনো ম্যাটার করে না, জীবনেই ম্যাটার। ইনশাল্লাহ তোরা ভালো কিছুই করবি, এটাই প্রত্যাশা। আফান, বন্ধুদের জন্য, যে বন্ধুরা এখনো মেধা তালিকায় আসেনি? বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ, এটা একটা ভর্তি যুদ্ধই বলা যায়। এখানে কেউ জিতবে, কেউ হারবে, এটাই বাস্তবতা। কিন্তু যারা চান্স পায় নাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই আলটিমেট গোল না। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সাবেক রাষ্ট্রপতির কথা চিন্তা করেন, তার একটা আমি ভাষণ শুনেছিলাম যে তার অনেক ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে রোকে হলের মেয়েদের সাথে আড্ডা দিবে, সে পারে নাই। বাংলাদেশের সব থেকে বড় পদে কিন্তু তিনি অধিষ্ঠ ছিলেন। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই যে জীবন সার্থক এমন না, আর চান্স না পেলেই যে জীবন থেমে থাকবে এমন না। নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমি বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখো, পাছে লোকে কিছু বলে, এটা বলেই যাবে। তো আশেপাশে কান দেওয়ার কোনো দরকার নাই। নিজের পোটেনশিয়ালের প্রতি যদি ফোকাস দেওয়া যায়, সেটা আর্টস, সায়েন্স বা তুমি কোন ফ্যামিলি বিলং করো, এটা কোনো ম্যাটার না। নিজের প্রতি বিশ্বাস, নিজের গোল, ডেডিকেশন, ডিটারমিনেশন, সকল কিছুর সমন্বয়ে তোমার ফিউচার ডিফাইন করে দিবে বলে আমি মনে করি। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে এসে আমাদের দেশ ভাবনায় অংশগ্রহণ করার জন্য। আবারও হয়তো ভবিষ্যতে আমাদের এই স্টুডিওতেই হয়তো দেখা হবে, অন্য রূপে, অন্য পদে, যোগ্যতার সুউচ্চ আসীনে বসা অবস্থায়। সেই শুভকামনা রেখে শেষ করছি আজকের দেশ ভাবনা। দর্শক, এই ছিল আজকের দেশ ভাবনা। আমাদের এই তরুণ তুর্কিরা যেভাবে বলল,
আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, আগামীর বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। সারা পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই চাওয়া আজকের তারুণ্যের উদ্যম আগামীর বাংলাদেশ, সেটাই হবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দেশভাবনা। যারা ছিলেন আমাদের সঙ্গে সকলকে ধন্যবাদ।